আজকে একজন হতভাগা দীপু চন্দ্র দাসকে নিয়ে কথা বলবো। দর্শক শ্রোতা, নাম শুনেই বুঝতে পারছেন দীপু চন্দ্র দাস তার মানে তিনি হিন্দু সম্প্রদায়ের লোক, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। তো হিন্দু সম্প্রদায়ের লোক হয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই যেন তাদের জন্য পাপ হয়ে দাঁড়িয়েছে। এই বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও এই দেশে তাদের আসলে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। মনে হচ্ছে এই ডক্টর ইউনূসের এই 2025-এর বাংলাদেশে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই হিন্দু সম্প্রদায়ের লোক, সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, তারা যদি কোনো অন্যায় অপরাধ করে, তো সেজন্য যে দেশে আইন আদালত আছে, আইন আদালত যেই শাস্তি দিবে সেই শাস্তি যে তারা মাথা পেতে মেনে নিবে, সেই অধিকারটুকুই তাদের নেই। এই 25-এর বাংলাদেশ, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ, এই মব সন্ত্রাসের বাংলাদেশ, তৌহিদি জনতার বাংলাদেশ, এই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে তার পানিশমেন্ট দেওয়ার জন্য, জায়গায় তাকে পিষ্ট করে মেরে ফেলার জন্য, তাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য তৌহিদি জনতা রেডি আছে। এবং এই সো কল্ড তৌহিদি জনতাকে এই পারমিশন ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূসের সরকারের প্রশাসন, তারা অলিখিতভাবে, অঘোষিতভাবে দিয়ে দিয়েছে যে তোমরা যেথায় যা প্রয়োজন নিজেরা করে নাও, আইন আদালত পর্যন্ত যাওয়া লাগবে না। দর্শক শ্রোতা, আমি বলছি দীপু চন্দ্র দাস গত বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকায় যে ঘটনাটি ঘটেছে, ঘটনাটি চাপা পড়ে গেছে। কারণ ওসমান হাদির হত্যার বিষয় নিয়ে সমগ্র দেশ যেখানে উত্তপ্ত, সমগ্র দেশ যেখানে আগুনে দাউ দাউ করছে, ডেইলি স্টার, প্রথম আলোর মতো প্রতিষ্ঠান আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, উদীচীর উপরে অগ্নিসংযোগ, এরপরে ছায়ানটের উপরে অগ্নিসংযোগ, তো সেখানে একজন দীপু চন্দ্র দাস তো মাত্র কিছুই না। কারণ সে হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তি, সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি। তো গোনার টাইম আছে এই দেশের? এই দেশের মানুষের কোনো গোনার টাইম আছে? কারণ ওসমান হাদির ছোট্ট একটা বাচ্চা আছে, সেই বাচ্চার যে আকুতি মিনতি, তাই নিয়ে এদেশের মানুষ মানে মানবিক বেদনায় অস্থির। ওসমান হাদির পরিবারের কান্নায় সবার বুক ফাটা কান্না আসছে, সবার হিউম্যানিটিতে আঘাত লাগছে। বাট এই দীপু চন্দ্র দাসেরও 1 বছরের একটা বাচ্চা আছে, কিন্তু সেই বাচ্চার কান্না কারো হিউম্যানিটিতে আঘাত লাগে না। এই দীপু চন্দ্র দাসের বাবা মারও আর্তচিৎকার কারো কর্ণপাত হয় না, কারো হিউম্যানিটিতে আঘাত লাগে না, কারণ তিনি তো একজন দীপু চন্দ্র দাস। কি হয়েছিল, কি ঘটনা ঘটেছে, চলুন দর্শক শ্রোতা, শুরুতে ছোট্ট করে একটি ভিডিও ক্লিপস দেখব, কিন্তু কোনো সাউন্ড দেব না, সাউন্ড ছাড়া ভিডিও ক্লিপসটি একটু দেখে আসি। এই দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছিল, তিনি একটি পোশাক শিল্প কারখানার শ্রমিক ছিল এবং অপর কিছু শ্রমিকদের সাথে তার বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ছিল বা ঝগড়াঝাটি ছিল। তো তার উপরে একটা অভিযোগ আনা হয় যে তিনি ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করেছে বা ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত হেনেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তথ্য প্রমাণ আর যাচাই করার সময় সেই সো কল্ড তৌহিদি জনতার হাতে নেই। অভিযোগ যেহেতু উঠেছে আর তিনি যেহেতু মাত্র একজন দীপু চন্দ্র দাস, তো তাকে আসলে নৃশংসভাবে পিটিয়ে জায়গায় তাকে মেরে ফেলা যায়। আমরা যেটা দেখলাম, তাকে মেরে ফেলা হয়েছে, তারপরে বিবস্ত্র অবস্থায় তাকে গাছে ঝুলানো হয়েছে, ডেড বডিকে গাছে ঝুলানো হয়েছে। তারপরে সেই ডেড বডির উপরে যে নৃশংস হত্যাযজ্ঞ বা নৃশংস পিটাপিটি মানে যে দৃশ্য দেখালো, এরপরে সেই ডেড বডির উপরে আগুন লাগিয়ে দেওয়া হলো, আগুনে জ্বালিয়ে দেওয়া হলো। তো এই হলো দর্শক শ্রোতা বর্তমানে দেশের অবস্থা। এই বিষয়টা স্টাডি করে যতটুকু জানলাম যে সেই পোশাক শিল্প কারখানায় এই যে সমস্যাটা তৈরি হলো, তারপরে প্রায় অনেক সময় 2-3 ঘন্টার মতো সময় এই পোশাক শিল্প কারখানায় দীপু চন্দ্র দাসকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আর বাহিরে
এই সোকল্ড তৌহিদি জনতার মব শুরু হয়ে গেছে। তারা না পারে প্রতিষ্ঠান ভেঙে এই দীপু চন্দ্র দাসকে বের করে নিয়ে যায়। পরিস্থিতির মুখে পড়ে বাধ্য হয়ে ওই প্রতিষ্ঠানের সিকিউরিটি যারা ছিল তারা দীপু চন্দ্র দাসকে এই মব সন্ত্রাসের হাতে, সোকল্ড তৌহিদি জনতার হাতে ছেড়ে দিয়েছে। আর তৌহিদি জনতা যা করার তা তো আমরা ভিডিওতেই দেখলাম। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে র্যাবের পক্ষ থেকে জানানো হচ্ছে ময়মনসিংহে নিহত হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণই পাওয়া যায়নি। তাহলে কি হলো ঘটনাটা? কোনো প্রমাণই পাওয়া যায়নি এখন পর্যন্ত। তাহলে তাকে পিটিয়ে মেরে ফেলা, সেই ডেড বডি নিয়ে যে উল্লাস দেখানো, সেই ডেড বডিতে আগুন ধরিয়ে দেয়া, এটা কিসের জন্য? তাহলে এই যে মব সন্ত্রাস বা সোকল্ড তৌহিদি জনতা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটালো, কোনো তথ্য প্রমাণের প্রয়োজন নেই তাদের এই ঘটনা ঘটানোর জন্য। আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা, এ নিয়ে তো এখন কথা বলতেই আর ইচ্ছে হয় না। কারণ ২-৩ ঘন্টায় দীপু চন্দ্র দাস ওই প্রতিষ্ঠানে অবরুদ্ধ ছিল, বা একটা আলোচনায় দেখলাম যে পুলিশ পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু পুলিশ তাকে নিরাপত্তা দিতেই পারল না। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আমরা যদি দীপু চন্দ্র দাসকে এই মব সন্ত্রাস বা সোকল্ড তৌহিদি জনতার হাতে ছেড়ে না দিতাম, তাহলে এই পুলিশ সদস্যরাই নাকি তাদের জীবন নিয়েই টানাটানি শুরু হয়ে যেত। বুঝতে পারছেন দেশের অবস্থা? তো এই অবস্থা তৈরি হলো কেন? এই অভ্যুত্থান পরবর্তী সময় ব্যতীত, এই ডক্টর ইউনূসের সময় ব্যতীত পূর্বে তো আমরা এমন দেখিনি যে আইন শৃঙ্খলা বাহিনী এতটা অসহায় হয়ে পড়ে। খুব বেশি দেখা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীকে তখন আমরা বলতাম যে শেখ হাসিনার সরকার প্রশাসনকে তাদের দলীয়করণ করে ফেলেছে, এটা ওটা করেছে, অনেক অভিযোগ দিতাম। বাট প্রশাসন তো তখন স্ট্রং ছিল, প্রশাসন তো অ্যাক্টিভ ছিল, ফাংশনাল ছিল। কিন্তু এখন কি হচ্ছে? আর এই ঘটনা ঘটানোর দায় কার উপরে দেব? ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এই ঘটনা তো একবার ঘটেনি। যদি টু দ্য পয়েন্টে আমরা একটু হিস্ট্রি অ্যানালাইসিস করি, পূর্বের শত শত মাজারের উপরে ভাঙচুর করা হয়নি, অগ্নিসংযোগ করা হয়নি, লুটপাট করা হয়নি, মাজারে হয়েছে। কিন্তু এই ডক্টর ইউনূসের সরকার বা তার প্রশাসন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিতে পারেনি, ব্যর্থ হয়েছে। যার কারণে এই সো কল্ড তৌহিদি জনতারা এই মব ভায়োলেন্স করার জন্য, মব সন্ত্রাস ঘটানোর জন্য আরো উৎসাহ পেয়েছে। যে তাদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না, তাদেরকে কেউ ধরছে না, তাদের বিরুদ্ধে কোনো পানিশমেন্ট দেওয়া হচ্ছে না, তো তারা তো যেহেতু এই স্বাধীনতা, মানে এই যে সো কল্ড স্বাধীনতা এই তৌহিদি জনতার, তো তারা তো এটা পেয়েছে, এটাকে তো তারা অ্যাপ্লাই করবে, এটাই স্বাভাবিক। এরপরে নুরাল পাগলার লাশ, কবর থেকে লাশকে লাঠি পেটা করে বীভৎসভাবে উঠিয়ে অগ্নিসংযোগ করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে প্রকাশ্যে উন্মাদনা করতে আমরা দেখিনি, উল্লাস করতে, নৃত্য করতে আমরা দেখিনি, দেখেছি। কিন্তু ডক্টর ইউনূসের সরকার, তার এই প্রশাসন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছিল? আমরা দেখিনি নিতে। তাহলে এই ঘটনা যদি তখন পদক্ষেপ নিত, তাহলে মনে হয় এই দীপু চন্দ্র দাসদের উপরে এই ঘটনা ঘটতে পারতো না। তাহলে এই ঘটনা ঘটার রাস্তাটা খুলে দিয়েছে কে? রাস্তাটা খুলে দিয়েছে ডক্টর ইউনূস, তার সরকার, তার প্রশাসন। তার প্রশাসন আজ এতটাই ব্যর্থ যে এই মব সন্ত্রাস, এই সো কল্ড তৌহিদি জনতার হাত থেকে একটা মানুষকে তারা বাঁচাতে পারছে না। সেই মানুষটাকে মৃত্যুর দিকে পুলিশ প্রশাসন ঠেলে দিচ্ছে, বুঝতে পারছেন? এবং সেই পুলিশ প্রশাসন বলছে যে আমরা যদি তাকে ছেড়ে না দেই তাহলে আমরাই আসলে বাঁচতাম না। কোন বিভৎস পর্যায়ে গিয়ে দেশ ঠেকেছে। এরপরে আমরা কি দেখলাম দর্শক শ্রোতা, একটু দেখি যে সরকার এখন একটু নড়ে চড়ে বসেছে। কি করেছে? শেষ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারটা আগে কেন ছিল না? এই গ্রেপ্তার যদি সরকার আগে থেকে করতে পারত, তাহলে ধারাবাহিকভাবে ঘটনাগুলো এইদিকে আসতো না, এই পর্যায়ে এসে গড়াতো না, কিন্তু পারেনি। তো এখন কথা হলো, যেখানে সিসি ফুটেজ ক্যামেরায় বা বিভিন্ন ভিডিওতে প্রকাশ্যে যেগুলো ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে শত শত মানুষ, শত শত মানুষের চেহারা, সেখান থেকে মাত্র 10 জনকে গ্রেপ্তার করা মানে কি জাস্ট একটা আইয়স?
মানে গ্রেপ্তার করা দরকার, তাই একটু করে দেখিয়ে দিলাম, এই তো। তো আজ গ্রেপ্তার হয়েছে, 1 সপ্তাহ পরে ছাড়া পেয়ে যাবে। কারণ গ্রেপ্তারের খবরটা ফলাও করে জানতে পারলেও কে কখন জামিন নিয়ে ছাড়া পেয়ে যায় সেটা তো আর এখন জানা যায় না। দেশ এভাবে চলছে। ডক্টর ইউনূস যেভাবে দেশকে সাজাতে চাচ্ছে, দেশকে একদম সোনায় ভরে দিচ্ছে দেশকে, আহা চারদিকে শান্তি আর শান্তি, এই সেই ডক্টর ইউনূস। মানে বলতে লজ্জা হয়, আমার লজ্জা হয় যে যেই ব্যক্তিটাকে, যেই আশা আকাঙ্ক্ষা থেকে এখানে ক্ষমতায় বসানো হয়েছিল, যে একজন ইন্টারন্যাশনাল মানের ব্যক্তিত্ব, বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে তার পদাচরণ, উন্নত রাষ্ট্রগুলোর উন্নত পরিবেশে, উন্নত রাষ্ট্র ব্যবস্থায়, উন্নত পুলিশি ব্যবস্থায়, উন্নত রাজনীতির মধ্যে, উন্নত রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তার ওঠা বসা, সে মনে হয় দেশে এসে ভালো কিছু দিতে পারবে। কিন্তু তাকে শুরু থেকে শেষ পর্যন্ত কিছু মোটিভেশন ছাড়া আর কিছু দিতে দেখলাম না। মানে সে অন কাইন্ড অফ মোটিভেশনাল স্পিকার। আর শেষ পর্যন্ত কনক্লুশনে এসে যেটা বলবো সেটা হলো, এই দীপু চন্দ্র দাস, ধরে নিলাম আলোচনার স্বার্থে, র্যাব বলছে যে কোনো ধর্মকে অবমাননা করা বা কটূক্তি করার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, বাট ধরে নিলাম যদি সে করেও থাকে, তাকে কি দেশের আইনের হাতে তুলে দেওয়া যেত না? আমাদের দেশে ধর্ম অবমাননার বিরুদ্ধে আইন তো আছে, বা অনেক অনেক প্রমাণও তো আছে যে ধর্ম অবমাননার বিরুদ্ধে মামলা করলে তার বিরুদ্ধে সাজা দেয়া হয়, পানিশমেন্ট দেয়া হয়। এই ধরনের উদাহরণ তো আছে। এমন তো না যে আমাদের দেশে ধর্ম অবমাননার বিরুদ্ধে কোনো আইনই নেই, বা আইনের দ্বারস্থ হলে তারা তাদেরকে কোনো শাস্তি দেয় না, তাও তো না। অপরাধ প্রমাণিত হলে শাস্তি দেয়, এমন উদাহরণ আমাদের দেশে আছে, অসংখ্য উদাহরণ আছে। আর শেষ পর্যন্ত এই সো কল্ড তৌহিদি জনতার কাছে আমার একটা প্রশ্ন, আপনারা দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে ফেললেন, কোনো প্রমাণ নেই, এভিডেন্স নেই, কিছু জানেন না, শুনলেন তো এসে মারমুখী হলেন, ভায়োলেন্স হলেন, পিটালেন, মারলেন, আগুন লাগিয়ে দিলেন। আপনাদের ক্ষেত্রে আইডিওলজিটা কি? যে সে ধর্মকে অবমাননা করছে, সে কাফের, মুরতাদ বা ইত্যাদি ইত্যাদি, তাকে মেরে ফেলা জায়েজ, বা তাকে মেরে ফেললে আপনাদের জান্নাত কনফার্ম, কনফার্ম জান্নাতি আপনারা। তো যদি এই র্যাবের তথ্যই সত্য প্রমাণিত হয় যে তিনি ধর্মকে অবমাননা করেনি, তাহলে জান্নাতে কারা যাবে? আপনারা, না ওই দীপু চন্দ্র দাস জান্নাতে যাবে, কোনটা? এখন আবার দীপু চন্দ্র দাস জান্নাতে যাবে এই কথা বলে আবার আমার উপরে ক্ষিপ্ত হয়েন না। কারণ কৃষ্ণ নন্দীকে কয়েকদিন আগে কারা যেন আগামীর এই বাংলাদেশে কোরআনের বাংলাদেশ করার জন্য প্রার্থী মনোনয়ন করেছে, তাকে ভোট দিলে নাকি জান্নাত কনফার্ম। তো কৃষ্ণ নন্দীকে ভোট দিলে যদি জান্নাত কনফার্ম হয়, তাহলে দীপু চন্দ্র দাসও তো জান্নাতে যেতে পারে নাকি? তাহলে হাদিদের বাচ্চাদের মূল্য আছে, কিন্তু দীপু চন্দ্র দাসদের বাচ্চাদের কোনো মূল্য নেই। হাদিদের বাবা মায়ের কান্নায় সবার কান্না আসে, দীপু চন্দ্র দাসদের বাবা মায়ের কান্না, আর্তচিৎকারে কারো কান্না আসে না। হ্যাঁ, এটাই এখন বাস্তবতা। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।